নমস্কার, আপনাদেরকে খেলা অনুষ্ঠানে স্বাগত। আপনাদের সঙ্গে আমি পম্পি। আপনাদেরকে আজ একটি নতুন খেলার সঙ্গে পরিচয় করাবো। খেলার নাম গ্র্যাপলিং। গ্র্যাপলিং স্টেট চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হচ্ছে জ্ঞানমঞ্চে। Technical superiority, blue corner is এত বড় টুর্নামেন্টের আয়োজন করা কতটা কঠিন ছিল? সরকারিভাবে আমাদের কোনো অনুদান পাই না আমরা এখনও পর্যন্ত, অন্তত তাই। আগামী দিনের কথা বলতে পারছি না, চেষ্টা চলছে সর্বোচ্চ স্তরে। তো গ্র্যাপলিংয়ের আমাদের 2016 সাল থেকে আমরা ন্যাশনাল ফেডারেশনের সঙ্গে আমরা বিভিন্নভাবে কাজ করে যুক্ত আছি উইথ গ্র্যাপলিং ফেডারেশন অফ ইন্ডিয়া এবং ইন্টারন্যাশনালি ইউনাইটেড ওয়ার্ল্ড রেসলিং। আর বেঙ্গলে অ্যাসোসিয়েশনের নাম হচ্ছে বেঙ্গল গ্র্যাপলিং অ্যাসোসিয়েশন। আমি এই মুহূর্তে তার প্রেসিডেন্ট, আমার নাম পার্থ সরকার। আমার পাশে দাঁড়িয়ে আছেন সেক্রেটারি শ্রীমতী সুপ্রিয়া সামন্ত। আমরা দুজনেই ন্যাশনাল লেভেলে এবং ইন্টারন্যাশনাল লেভেলে আমরা কাজ করি। সেই জায়গাটা থেকে আমাদের একটা দায়িত্ব যে প্রত্যেক বছর যাতে আমাদের স্টেট চ্যাম্পিয়নশিপটা সঠিক সময়ে হয়ে যায় এবং বেঙ্গলের টিম সিলেক্ট করে আমরা যাতে ন্যাশনাল ফেডারেশনের টিম নিয়ে যেতে পারি। যদি সেখান থেকে কেউ মেডেল পায় তখন ন্যাশনাল ফেডারেশন সেখান থেকে ইন্টারন্যাশনালে এশিয়ান বা ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে নিয়ে যায়। বাট দ্য ক্যাচ ইজ, এখনও পর্যন্ত যেহেতু সরকারি অনুদান আমরা কিছু পাচ্ছি না, ইট ইজ স্টিল সেলফ স্পন্সার্ড। এবং আমরা ফেডারেশনের তরফ থেকে যেগুলো আমাদের পার্টিসিপেশন ফি আমরা যেটা পাই বা রেজিস্ট্রেশন ফি বাবদ যা পাই, তাতে হয়তো আমাদের 40%, খুব বেশি হলে 50 to 60% আমাদের টাকা ওঠে। বাকি টাকাটা এখনও পর্যন্ত আমরাই বিভিন্নভাবে সেটাকে আমরা সাপোর্ট করি। আমাদের পার্সোনালাইজড অ্যাকাউন্টস বলুন বা আমাদের সেগুলো আমাদের সারা বছর ধরে আমরা যদি কিছু পুল আউট করতে পারি। স্পন্সরশিপের অবস্থা খুব একটা ভালো বলবো না, বাট আমরা তাকিয়ে আছি আমাদের প্লেয়ারদের দিকে। তারা এই খেলাটাকে অনেকটা ওপরে নিয়ে গেছে, বিভিন্ন ক্লাবের দিকে যারা এই খেলাটাকে প্রতিষ্ঠা দিচ্ছে। এবং আমরা 2016-17 সাল থেকে আজকে 2026 সালে দাঁড়িয়ে আছি। 2026 সালে কিন্তু একটা বিরাট বড় চেঞ্জ, টেকনিক্যাল এবং বাই পপুলেশন অফ দ্য স্পোর্টস অনেকটা বেশি এগিয়ে গেছে এবং আমরা তার জন্য গর্বিত। আমরা তার জন্য রীতিমতন প্রাউড ফর আওয়ার টিমস, যারা এতটা কষ্ট করে এতটা খাটনি করে এগিয়ে যাচ্ছে।
Singh, 360 Sport, red corner. Next bout, under 13 male, Nogi, 42 kilos. SK Jomrati, Taconomics, red corner. এখানে পয়েন্ট কিভাবে কাউন্টিং করা হচ্ছে? আচ্ছা, খেলাটা তিনটে লেভেলে পয়েন্টিং হয় এবং তিনটে লেভেলে খেলা হয়। প্রথমটা হচ্ছে যে স্ট্যান্ড আপ পজিশনে খেলা শুরু হয়, তারপর সেখান থেকে দের ইজ সামথিং কল্ড আ টেক ডাউন বা থ্রোস, যেখানে একজন আরেকজনের উপর পড়ে যায়। সেখানে একজন টপ, একজন বটম, একজন ওপরে থাকে, একজন নিচে থাকে এবং সেখানে একটা পিনিং পজিশন বা কন্ট্রোল পজিশন শুরু হয়। ওপরের লোক বা নিচের লোক সেই জায়গাটাকে আরেকজনকে সে কন্ট্রোল করতে থাকে। যখন সে তার কন্ট্রোলের থেকে এসকেপ করতে পারে তখন একটা পজিশন তৈরি হয় এবং এই পুরো খেলাটা থেকে যখন একটুখানি এগিয়ে যাওয়া হচ্ছে, যখন কোনো একটা কন্ট্রোল পজিশন সেখানে সে এস্টাবলিশ করতে পারছে, তখন সে চেষ্টা করে যে শরীরের যে কোনো একটা অংশ, হাত, পা, কোমর, ঘাড় কিছু একটা সেপারেট করে সেই জায়গাটার মধ্যে একটা হাইপার এক্সটেনশন পজিশন যদি সে বার করতে পারে, সেক্ষেত্রে তখন সেখানটা উই কল সামথিং কল্ড আ সাবমিশন, যেটা অ্যাট দ্য পয়েন্ট অর দ্য ব্লিঙ্ক অফ ব্রেকেজ। বাট সেখানে যখন তারা সেইভাবে শিখে আসে যে করে, সেও সেখানে কন্ট্রোল থাকতে পারে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কোনো ভাঙাভাঙি কিছু হচ্ছে না এবং সেইখানে পয়েন্ট হয় না, সেক্ষেত্রে তাহলে সাবমিশন করে খেলাটাকে শেষ করে দেওয়া হয়। আমি পয়েন্টসগুলো একটুখানি ওভারঅল রাফ বলে দিচ্ছি, পুরোটা বলতে গেলে একটা সেমিনার হয়ে যাবে, বাট আমি রাফ বলে দিচ্ছি। টেক ডাউনের হচ্ছে 2 পয়েন্টস, স্ট্যান্ডিংয়ে যখন খেলা হয় তখন কোনো পয়েন্টস চলে না, কেউ পড়ে গেলে পরে তখন 2 পয়েন্টস হয়। পয়েন্টটা 2 পয়েন্ট সেই পায় যে 3 সেকেন্ডসের একটা টপ কন্ট্রোল, টপ ডমিনেন্ট কন্ট্রোল যে পায় ফ্রম অ্যাট দ্য গ্রাউন্ডে যাওয়ার পরে তারপর সেই যদি সাইড মাউন্ট, টপ মাউন্ট, ব্যাক মাউন্ট যে সে কোনো পজিশন যদি সে এস্টাবলিশ করতে পারে, সেক্ষেত্রে সাইড মাউন্টে 3 পয়েন্ট আছে, ব্যাক মাউন্টের 4 পয়েন্ট আছে, টপ মাউন্টে 4 পয়েন্ট রয়েছে। গার্ডের মধ্যে যদি পজিশনে চলে আসে, অর্থাৎ পায়ের যে পেরিফেরি রয়েছে সেটার ভেতর থেকে সে যদি বেরিয়ে না আসতে পারে, তার ভেতরে যদি থাকে, তাহলে কোনো পয়েন্ট নেই। সেক্ষেত্রে ক্লোজ গার্ড, হাফ গার্ড বা ওপেন গার্ড, তার কোনোটার মধ্যে কোনো পয়েন্ট নেই। বাট সে যদি পাস করে চলে আসে, পাসিংয়ের জন্য কোনো পয়েন্ট নেই। বাট পাসিং হওয়ার পরে যদি সে সাইড, টপ, ব্যাক, তাহলে 3-4 করে পয়েন্ট পেতে পারে। এছাড়া লেগ কন্ট্রোলে কিছু পজিশনস রয়েছে, সেই লেগ কন্ট্রোল পজিশনসগুলোর মধ্যে কোনো পয়েন্ট নেই। বাট তারপরে যদি কেউ সাবমিট করে দেয় উইদিন টাইম 5 মিনিট বা 4 মিনিটের যখন খেলা হয়, তার মধ্যে সে যদি সাবমিট করে দিতে পেরেছে, উল্টো দিকের লোক যদি ট্যাপ করে দিয়েছে, অর্থাৎ কোনো জায়গায় ব্যথা পেলে পরে সে এরকম টাইপের একটা জেস্চার করে, 1, 2, 3 বা দুটো অন্তত ট্যাপিং করে, অথবা মুখ থেকে সে বলে দিতে পারে ট্যাপ, অথবা সে যদি কোনো রকম জোরে চিৎকার করে ব্যথার চোটে, অথবা তার যদি কোনো অরিফিসেস অর্থাৎ নাক, মুখ, কান বা শরীরের অন্য কোনো হোলস দিয়ে যদি তার কোনো ধরনের উজিং আউট কোনো কিছু আমরা দেখতে পাই, সেক্ষেত্রে রেফারি ওখানে খেলাটা থামিয়ে দেবে। অথবা সে যদি চোখ করে সে যদি অজ্ঞান হয়ে যায় বা সে যদি সেন্সলেসের জায়গায় যদি চলে যায় বা সেই জায়গায় যাচ্ছে, সেক্ষেত্রে খেলাটাকে থামিয়ে দেওয়া হয়। অথবা সে ট্যাপ আউট করে দিয়েছে, সেক্ষেত্রে খেলাটা ওখানে সাবমিট হয়ে যায়। তখন এটাকে দেখা হয় না যে কে কত পয়েন্ট পেয়েছে। সাবমিশন ইজ লাইক নক আউট অন দ্য গ্রাউন্ড, অনেক একই রকম ব্যাপার। আর যদি সাবমিশন হয়নি আর টাইম শেষ হয়ে গেছে, তখন আমরা ক্রাইটেরিয়াটা দেখবো হচ্ছে যে কে কত পয়েন্ট স্কোর করেছে। যদি একই পয়েন্ট স্কোর করে থাকে, তখন সেক্ষেত্রে আমরা দেখবো হচ্ছে খেলাটার মধ্যে কে বেশি বড় পয়েন্ট কতবার করতে পেরেছে। যদি তাতেও যদি সমস্যার সমাধান না হয়, তখন আমরা কে কত বেশি কশন পেয়েছে বা কম পেয়েছে, তাতেও যদি সমস্যার সমাধান না হয়, সেক্ষেত্রে 1 মিনিট একটা ওভার টাইম করা হয়, যেখানে একটা রিস্টার্ট পজিশন থেকে খেলা শুরু করে সেখানে একটা সাবমিশনসে কিছু রুলস আছে, সেইভাবে আমরা ওভার টাইমে খেলা শেষ করি। Under 13 male, Nogi, 42 kilos. MD Hamad Ashraf, Taconomics, red corner. SK Asaddin, Taconomics, blue corner.
MD Hamad Ashraf, Taponomics, red corner. SK Asaduddin, Taponomics, blue corner. Next fight, MD Hamad Ashraf, SK Asaduddin. Get ready. For the officials, timer number 30. বিদেশের সঙ্গে আমাদের দেশের খেলোয়াড়দের ফিজিক্যাল এবং টেকনিক্যাল ডিফারেন্স কোথায় কোথায় আছে? দুটো পার্ট আছে আপনার কোয়েশ্চেনে, একটা ফিজিক্যাল এবং একটা টেকনিক্যাল। তো ডিফারেন্সের মধ্যে প্রথম যখন ফিজিক্যাল পার্টটা যেটা রয়েছে, ডেফিনেটলি জিনগতভাবে যে যে দেশ এগিয়ে রয়েছে তারা ডেফিনেটলি সেটা সুবিধা পায়। যেমন আমরা ভারতবর্ষের মধ্যেও আমরা জিনগত কিছু কিছু স্টেটস আমরা দেখতে পাই যারা বাই বার্থ তারা বেনিফিট পায় সেই জিনটাকে এক্সপিরিয়েন্স করে সেটার বেনিফিটটা নেওয়ার জন্য, যেটা কিছু কিছু স্টেটস ইনক্লুডিং আমি তো বলবো পশ্চিমবঙ্গেরও প্রচুর ছেলেমেয়ে রয়েছে যারা জিনগত সেই অ্যাডভান্টেজ তাদের নেই। এখানেই চলে আসে টেকনিক্যাল পার্টটাও চলে আসে। যখন আমরা টেকনিক্যাল পার্টের দিকে চলে আসি, এটা ইটস আ গেম অফ লেভারেজ, ইটস আ গেম অফ টেকনিক্যাল অ্যাডভান্টেজ। এবং যেরকম বক্সিং বা কিক বক্সিংয়ে আমরা যেমন পাঞ্চ টু দ্য ফেস, পাঞ্চ টু দ্য বডি অ্যান্ড কিক টু দ্য বডি, লেগস অ্যান্ড ফেসে যাই, ঠিক সেই রকম এইখানে যে জিনিসটা হয়ে যায় সেখানে হচ্ছে শরীরের এক একটা অংশকে আমরা আলাদা করে সেটাকে আমরা একটা ডিরেক্টিভ প্রসিডিওরে আমরা সেটাকে সেপারেশন করে সেই জায়গাটাকে আমরা কন্ট্রোল করতে পারি অ্যান্ড উই ক্যান পিন দ্যাট পারসন, যাতে আমরা সেই জায়গাটাকে একটা হায়ার বেনিফিটিং জায়গাটাতে চলে আসি ইভেন ইফ দেয়ার ইজ আ ওয়েট ডিফারেন্স। বাট যেখানে আমাদের শারীরিক শক্তির যেখানে আমাদের যদি ক্ষমতাটা কিন্তু কম থাকে সেক্ষেত্রে সেখানে ডেফিনেটলি টেকনিক্যাল অ্যাডভান্টেজ পাওয়া তখনই সম্ভব যদি টেকনিক্যাল নলেজ এবং এক্সপিরিয়েন্স সেটা যদি ঠিক থাকে। সেইখানে আমাদের একটাই উদ্দেশ্য, যেটা হচ্ছে উত্তরটা, যেটা আমরা যেটা ন্যাশনাল ইন্টারন্যাশনালে গিয়ে আমরা দেখেছি, বিশেষ করে ইন্টারন্যাশনালে সেখানে আমাদের ছেলেদের ট্রেনিং আরও বেশি সময় ধরে করার দরকার আছে, আমাদের ফেসিলিটি আরও ভালো তৈরি করার দরকার আছে, আরও হায়ার লেভেল অফ কোচেস দরকার রয়েছে, বিভিন্ন সময় ক্যাম্পস দরকার রয়েছে। এবং আমাদের যারা ইন্টারন্যাশনাল লেভেলে যারা কোচেসরা রয়েছে, ইন্ডিয়াতেও খুব ভালো ভালো কোচরা রয়েছে, আমরা সকলে একযোগে চেষ্টা করছি অ্যাট দ্য ন্যাশনাল ফেডারেশন লেভেল যাতে ইন্টারন্যাশনাল আর ন্যাশনালে আমাদের ডিফারেন্সটা আস্তে আস্তে কমে আসে। উইদাউট স্পন্সরশিপ মানে কতটা চ্যালেঞ্জিং, এটা কিভাবে সম্ভব হচ্ছে? আমি যেমন আগেই বললাম যে উইদাউট স্পন্সরশিপ কাজটা করাটা একটা লেভেল পর্যন্ত ইট ইজ ইভেন উইথ দ্য চ্যালেঞ্জ ইট ক্যান বি পসিবল, বাট ডেফিনেটলি উইথ দ্য স্পন্সরশিপ ইট গোজ উইথ আ হায়ার অ্যামাউন্ট অফ কোয়ালিটি অ্যান্ড বেটার অ্যামাউন্ট অফ ফেসিলিটি টু দ্য প্লেয়ার্স। আমরা তাকিয়ে আছি সেই দিকে, আমরা বিভিন্ন জায়গায় কথাও বলছি। আমরা খুব খুশি হব যদি এই স্পোর্টসটার দিকে অন্যান্য যারা আর কি স্পন্সরশিপের ব্যাপারে ভাবছেন, বিভিন্ন কোম্পানিজ যারা রয়েছেন, বিভিন্ন সংস্থা যারা রয়েছেন, বিভিন্ন এনজিওস যারা রয়েছেন, তারা যদি এগিয়ে আসেন
তাহলে আমাদের থ্রু দিয়ে আমরা বিভিন্ন ক্লাবস এবং বিভিন্ন প্লেয়ার্স যারা রয়েছে তাদের স্পন্সরশিপটার যে বেনিফিটগুলো আছে সেগুলোকে আমরা তাদের মধ্যে ডিস্ট্রিবিউট করতে পারি এবং তারা সারা বছর ধরে তাদের ট্রেনিং স্পন্সরশিপ করতে পারেন আপনারা, বা আপনারা খেলার দিকে যখন টিম নিয়ে বাইরে যায় বা তাদের যে জামা কাপড়, একটু বড় যারা রয়েছে তাদের যে সাপ্লিমেন্টারি ডায়েটস যেগুলো রয়েছে সেইগুলো, ট্রেনিং ফিস যেগুলো থাকে সেইগুলো, এবং ডেফিনেটলি প্রচুর ধরনের রিকভারি থাকে, ইনজুরিজ হয় মাঝে মধ্যে, তো সেইগুলোতে ভীষণভাবে প্লেয়াররা হেল্প করতে পারে, তাতে আমাদের খেলারই উন্নতি হবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এটা এমন একটা খেলা, কমব্যাট স্পোর্টস, যেটা আর কি বিশেষভাবে গ্র্যাপলিং এমন একটা খেলা যেটা সেলফ ডিফেন্স ফর ওমেন অর মেন, সেটা ভীষণভাবে উপকারী এবং ভীষণ প্র্যাকটিক্যাল। আপনারা যদি স্পোর্টটা আপনারা দেখবেন, আশা করি আজকে সাব জুনিয়রদের খেলা হচ্ছে, তারপরে আপনাদের জুনিয়র এবং ন্যাশনাল লেভেলে যারা আগামী দিনে সিলেক্টেড হয়ে যাবে সিনিয়র লেভেলেরও খেলা দেখতে পাবেন। After this bout, center referee number 25. Arijit Mojumdar. Winner by submission, red corner, Sadiq Hussain, Economics. কত বছর বয়স থেকে এই খেলা শেখা যেতে পারে? খেলাটার শেখা উচিত হচ্ছে 5 থেকে 6 বছর বয়সের পর থেকেই তারা খেলাটা শিখতে পারে, কিন্তু এটা শেখানোর 2-3টে স্টেপস রয়েছে, 3টে বেসিক স্টেপ রয়েছে। প্রথম দিকে ছোট বাচ্চাদের, যেহেতু আমাদের নানান ধরনের জয়েন্ট লকস ম্যানিপুলেশনস থাকে, তো সেখানে খুব ছোট বাচ্চাদের সেই কন্ডিশন থাকে না, ফিজিক্যাল জয়েন্টসগুলো ফিজিক্যালি ততটা ডেভেলপ থাকে না যেটা তারা এন্ডিওর করতে পারে, বা সেটা ফিজিক্যাল পানিশমেন্টটা তারা নিতে পারবে কি পারবে না। তো সেই জন্য শুরুর দিকটা আমরা শুধু টেক ডাউন এবং রেসলিং পার্টটা নিয়ে থাকি, পরবর্তীকালে তারা আস্তে আস্তে কিছু কিছু সাবমিশনসের দিকে এগিয়ে যায়, এবং যখন ওরা একটুখানি বড় হয়ে যায় তখন মানে পাস্ট 15 ইয়ার্স অ্যান্ড অ্যাবাভ, তখন তারা প্রত্যেকে ফুল কন্ট্রোলে এবং টেক ডাউনস, সাবমিশনস, কন্ট্রোলস সমস্ত কিছুটা নিয়েই তারা তখন খেলতে পারে এবং শিখতে পারে। তবে খেলার যে বয়সটা আছে আমি একটুখানি বলে দিচ্ছি। ইন্টারন্যাশনাল রুল হচ্ছে আপ টু বিলো 13 ইয়ার্স পর্যন্ত আছে, মানে অর্থাৎ 11 বছরের নিচে খেলতে দেওয়া হয় না, ওটা আন্ডার এজ হিসেবে ধরা হয়। বাট ইন্টারন্যাশনালি যদি 11 বছরের ওপরে যদি খেলতে হয়, সেক্ষেত্রে ডেফিনেটলি তার ট্রেনিং প্রিপারেশন এবং কম্পিটিশন কনসেপ্ট বা কম্পিটিশনের যে নলেজ এবং এক্সপিরিয়েন্স, সেইটা তাদেরকে কিন্তু অনেক আগে থেকে তাদেরকে সেই এক্সপিরিয়েন্সের মধ্যে দিয়ে তাদেরকে যেতে হবে। তারা যদি সেই জায়গাটার এক্সপিরিয়েন্স করতে চায়, তার জন্য আমরা, এবং তারা যদি সেই এক্সপিরিয়েন্সটা পায়, তার জন্য আমরা আন্ডার 9, আন্ডার 11 এই দুটো ক্যাটাগরিকেও আমরা এখানে স্টেট বডিতে আমরা খুলে রেখেছি এবং ন্যাশনাল ফেডারেশন লেভেলেও আমরা খুলে রেখেছি, বাট সেটা অনলি ফর সাপোর্টিং দ্য হায়ার এজ ক্যাটাগরি ইন ডিউ কোর্স। আর আন্ডার 11 আমাদের কোনো সাবমিশন আমরা রাখিনি, যাতে কারো কোনো ইনজুরি না হয়। And the winner is red corner, SKAP Sohil, Economics. এই খেলাটা যদি এশিয়ান গেমস, অলিম্পিক বা ন্যাশনাল গেমসের অন্তর্ভুক্ত হতো তাহলে আরও জনপ্রিয় হতে পারতো, এ বিষয়ে আপনার কি মতামত? হ্যাঁ, ডেফিনেটলি এটা তখনই সম্ভব যখন আমাদের মিনিস্ট্রি থেকে, আমরা স্পোর্টস মিনিস্ট্রি থেকে আমরা যখন আমরা এই রেকগনিশনটা পেয়ে যাব,
দ্য প্রসেস ইজ গোয়িং অন। এটা অনেক বছর ধরেই এটা ইটস লাইক পেন্ডিং। হোপফুলি 2-1 বছরের মধ্যে আমরা সেই জায়গাটায় পৌঁছে যাব। ওয়ান্স ইট ইজ দেয়ার, আমরা তখন খেলাটাও যদি অন দ্য আদার হ্যান্ড খেলাটাও যদি ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি যদি আমাদের এই খেলাটাকে গ্রহণ করে নেয়, তখন সেটাকে আমাদের ভারতবর্ষে এবং ভারতবর্ষের বাইরে আমরা এই খেলাটাকে প্র্যাকটিস করানো এবং বাইরে কম্পিটিশনে নিয়ে যাওয়ার জন্য আমরা বহুত পরিমাণে সুবিধা পাবো। এবং দূর দূরান্ত থেকে যে ছেলেমেয়েরা বিভিন্ন সময় টাকার অভাবে বা দূরত্বের অভাবে বা ক্যারিয়ারের অভাবে তারা সেটা করতে পায় না, তখন সেই পথগুলোও খুলে যাবে। The winner is red corner. এই খেলা শেখার খরচ কত? নিম্নবিত্ত বা মধ্যবিত্ত পরিবারের ছেলে মেয়েরা কি এই খেলা শিখতে পারবে? দেখুন, এখানে একটা ছোট পার্ট রয়েছে, যেখানেই ফেসিলিটি হোক না কেন আপনারা দেখতেই পাচ্ছেন এই খেলাতে তুলে আছাড় মারার একটা ব্যাপার রয়েছে, যেটাকে আমরা টেকডাউন বলছি, বা জুডো থ্রো, রেসলিংয়ের টেকডাউন, সেগুলো সব কিছুই থাকে। জুডো যেমনি ম্যাটের ওপর খেলা হয়, রেসলিংও যেমনি ম্যাটের ওপর খেলা হয়, এটাও ঠিক তেমনি রেসলিং ম্যাটের ওপরই খেলা হয় এবং এই ম্যাটের প্রচুর খরচা। যদি আমাদের এটার আরেকটা লোয়ার লেভেল অফ ম্যাট যেটা হয়, সেই ম্যাটটা হয় হচ্ছে আমাদের একটা ইন্টারলকিং ম্যাটস হয়, কিন্তু সেটার মধ্যেও একটুখানি সাবধানে করতে লাগে। বাট একদম ফ্লোরের ওপরে বা একদম মাঠের ওপরে খেলাটাকে প্র্যাকটিস করানো যায় না। তার জন্য যেটা হয়, যে ক্লাবই এই খেলাটাকে খোলে, যে আমরা ট্রেনিং দিচ্ছি বলে, তাদেরকে একটা সার্টেন অ্যামাউন্ট অফ ইনভেস্টমেন্ট এটাকে করতে লাগে শুধু প্রকিউর দ্য ম্যাটস ফর দ্য সেফটি অফ দ্য অ্যাথলিটস অ্যান্ড প্র্যাকটিশনার্স। তো সেক্ষেত্রে তখন একটুখানি খেলার খরচাটা বেড়ে যায়, খুব যে বেশি বেড়ে যায় তা নয়। হয়তো অন্য জায়গায় যদি যে খেলাটা হয়তো 600 টাকায় তারা শিখতে পারছে কি 700 টাকায় শিখতে পারছে, সেটাই এখানে হয়তো 800 বা 1000 টাকায় তারা শিখতে পারবে। এইটুকুনি হয়তো ডিফারেন্স হয়। Winner is red corner. অনেক খেলা আছে যেই খেলাগুলি খেলে সরকারি ক্ষেত্রে চাকরি পাওয়ার সুযোগ থাকে। এই গ্র্যাপলিং খেলার ক্ষেত্রে কি সেরকম কোনো সম্ভাবনা আছে? এই মুহূর্তে এটার নেই, কারণ এটা এখনও পর্যন্ত সরকারি যে খেলা লিস্ট অফ স্পোর্টস যেটা আছে সেটার মধ্যে এখনও এটা ইনক্লুডেড নয়। তো এটা যেই মুহূর্তে ইনক্লুড হয়ে যাবে সেই মুহূর্তে এই চাকরি বা অন্যান্য যে ফেসিলিটিসগুলো গভর্নমেন্ট থেকে পাওয়া যায় সেগুলো পাওয়া যাবে। আপনাদের এই এগিয়ে আসা আর এটার প্রচারটা খুব দরকার প্লেয়ারদের জন্য, যেভাবে মিডিয়া এগিয়ে আসছে, আজকে ডিডি স্পোর্টস যারা আমাদেরকে সাপোর্ট দিচ্ছে, হোপফুলি খুব তাড়াতাড়ি আমরা এইগুলো আগামী দিনে তুলে ধরতে পারবো মিনিস্ট্রির কাছে।
তাহলে আমরা এটা নিয়ে এগিয়ে যেতে পারি। আজকের মতো এই পর্যন্তই। দেখতে থাকুন খেলার খেলা অনুষ্ঠান ডিডি বাংলায় প্রত্যেক শনিবার দুপুর 1টা বেজে 2 মিনিটে আর প্রত্যেক রবিবার বিকেল 5:30টায়।